মুশফিক রায়হান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের সলভ ক্লাসে। আমরা আজকে আলোচনা করব আপনারা যে হেমাটোলজির যে 25 মার্কের যে প্রশ্নটাতে পরীক্ষা দিয়েছেন সেই প্রশ্নের সলভ নিয়ে। ঠিক আছে, তো শুরু করি আমরা। আমাদের প্রথম প্রশ্ন ছিল প্লাটিলেটেড ডেল্টা গ্র্যানুলসে কী কী থাকে। তো আমরা জানি প্লাটিলেটে কী কী গ্র্যানুলস থাকে। একটা আলফা গ্র্যানুলস থাকে, ডেল্টা গ্র্যানুলস থাকে এবং ল্যামডা গ্র্যানুলস থাকে। তো আমরা বলেছিলাম যে আপনার যে কোনো একটা গ্র্যানুলসের কন্টেন্ট মুখস্থ রাখেন, আলফা অথবা ডেল্টা, তাহলে আপনার যে অ্যান্সার করাটা সহজ হবে। তো আমরা জানি ডেল্টা গ্র্যানুলসের মধ্যে থাকে কীভাবে মনে রাখবেন, ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, এটিপি থাকে, এডিপি থাকে, হিস্টামিন থাকে, সেরোটোনিন থাকে। ঠিক আছে, দুইটা আয়ন থাকে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, এটিপি এডিপি আর হিস্টামিন সেরোটোনিন, এই ছয়টা জিনিস। তাহলে অপশন দেখেন এখানে কী দেওয়া ছিল অপশন, ক্যালসিয়াম আয়ন, ফিব্রিনোজেন, থ্রম্বোস্পন্ডিন, ফাইব্রোনেকটিন, সেরোটোনিন। তো এইগুলোর মধ্যে শুধু ক্যালসিয়ামটা ট্রু, সেরোটোনিনটা ট্রু, বাকি যে তিনটা ছিল এই তিনটা ফলস, কারণ এই বি সি ডি এই তিনটা থাকে আমাদের আলফা গ্র্যানুলস। ঠিক আছে, এই জন্য অপশন কারেক্ট আনসার এইটা। দেখেন আমরা এইটা লেকচারের টপিক, লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে ডেল্টা গ্র্যানুলস কী থাকে, ক্যালসিয়াম থাকে, এটিপি এডিপি, সেরোটোনিন, হিস্টামিন থাকে। ঠিক আছে, এটা আপনারা এখান থেকে দেখে নেবেন। আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল যে ইএসআরটা কোথায় কোথায় কমে। পলিসাইথেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, হাইপোঅ্যালবুমিনিয়া, হাইপোফিব্রিনোজেনেমিয়া এবং প্রেগনেন্সি। খেয়াল আমরা জানি যে সব ধরনের অ্যানিমিয়াতে সাধারণত ইএসআরটা কী হয়, বেড়ে যায়, শুধুমাত্র এক্সেপ্ট সিকেল সেল অ্যানিমিয়া। এক্ষেত্রে আমরা যেহেতু রোল অফ ফরমেশনটা ঠিকমতো হয় না, স্ট্যাকিংটা ঠিকমতো হতে পারে না আরবিসির, এই কারণে ইএসআরটা কমে যায়। ঠিক আছে, পলিসাইথেমিয়া যেহেতু এখানে আরবিসির পরিমাণটা বেশি থাকে, আরবিসিটা অনেক বেশি লম্বা হয়, স্ট্যাক হয়, এই কারণে এখানে ইএসআরটা কমে যায়। ফিব্রিনোজেনের সাথে ইএসআরের সম্পর্কটা সমমুখী, অর্থাৎ যদি ফিব্রিনোজেন বাড়ে তাহলে ইএসআরটা বাড়বে, আর অ্যালবুমিনের সাথে সম্পর্কটা উল্টা, যদি অ্যালবুমিন বাড়ে তাহলে ইএসআর কমে যাবে, আর যদি অ্যালবুমিন কমে যায় তাহলে ইএসআরটা বেশি হবে। আর প্রেগনেন্সিতে ক্ষেত্রে ইএসআরটা স্লাইটলি ইনক্রিজ করে। ঠিক আছে, এই জন্য অপশন এইটা, যে পলিসাইথেমিয়া ট্রু, সিকেল সেল অ্যানিমিয়াটা ট্রু, হাইপোঅ্যালবুমিনিয়াটা ফলস, হাইপোফিব্রিনোজেনেমিয়া এটা ট্রু এবং প্রেগনেন্সি এটা ফলস। দেখেন এখানে ইএসআর বাড়ার যে কজগুলো এবং কমার যে কজগুলো সেটা দেওয়া আছে, ইএসআর কোথায় কোথায় কমে। এখন এরপরের প্রশ্ন ছিল ট্রু ফর হেমাটোপয়েটিক স্টেম সেল। আমরা স্টেম সেলের কিছু ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করেছিলাম, সেখান থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে যে অপশনগুলো ছিল যে অল ব্লাড সেলস আর ডেরাইভড ফ্রম দ্য প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, হেমাটোপয়েটিক স্টেম সেলস comprise only 0.1% of the total marrow cells, they can self-renew, they can differentiate to produce a hierarchy of lineage committed progenitor cell, lineage committed progenitor cells can be identified morphologically. ঠিক আছে, এইটা ছিল অপশন। আমরা জানি ব্লাড সেলগুলো হেমাটোপয়েটিক যে প্লুরিপটেন্ট স্টেম সেল সেখান থেকে আসে, এটা ট্রু। বি অপশনটা দেখে ট্রু মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ফলস। ঠিক আছে, 0.1% মানে কি, অর্থাৎ এই অপশনের ফলস। আমরা জানি এটা কারেক্ট অ্যান্সার ম্যারো সেলের 0.01%। ঠিক আছে, 100 ভাগের 1 ভাগ টোটাল ম্যারো সেল। আমরা জানি স্টেম সেলের দুইটা ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা এরা নিজেরাই সেলফ রিনিউ করতে পারে নিজেদের পপুলেশন ঠিক রাখার জন্য, সেকেন্ডটা এরা ডিফারেন্সিয়েট করে এরা লিনিয়েজ স্পেসিফিক আলাদা সেল তৈরি করতে পারে। ঠিক আছে, এই জন্য এই অপশনটাও ট্রু, এই অপশনটাও ট্রু। লিনিয়েজ কমিটেড যেটা লাস্টের যে অপশনটা এটা ফলস। এটা থেকে আমরা একটা ক্লাসে ডিসকাস করেছিলাম যে এই সেলগুলোকে আলাদা করে মরফোলজিক্যালি আইডেন্টিফাই করা যায় না। ঠিক আছে, এ দেখতে ওরা একই রকম। ঠিক আছে, এই জন্য অপশন কারেক্ট আনসার এইটা। ঠিক আছে, এই কোশ্চেন দেওয়া হয়েছে আমাদের ডেভিডসন থেকে, ডেভিডসন হেমাটোলজি চ্যাপ্টারে একদম শুরুতে দেখবেন স্টেম সেল নিয়ে কিছু কথা বলা আছে, এখান থেকে অপশন দেওয়া আছে ব্লাড সেলগুলো কোথা থেকে আসে, কতখানি থাকে, তাদের কী কী প্রপার্টি আছে, এগুলো এখান থেকে আপনারা এই টপিকটার এই ডিসকাশনটা একটু কষ্ট করে পড়ে নেবেন। আচ্ছা, এরপর অপশন ছিল নর্মাল হিউম্যান রেড ব্লাড সেলের ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, লেখা ছিল প্রথম অপশন ছিল কন্টেন্স ব্লাড গ্রুপ অ্যান্টিজেন, কন্টেন্স কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম, হ্যাভ রিজিড সেল ওয়াল, হাফ লাইফ অফ 90 days, ওভাল বাইকনভেক্স ডিস্ক শেপ। তো আমরা জানি যে আমাদের শরীরে যে ব্লাড গ্রুপ থাকে এ বি ও, এটা যে অ্যান্টিজেনগুলো এগুলো থাকে আরবিসি মেমব্রেনের গায়ে, তাই তো। তাহলে প্রথম অপশনটা ট্রু। 2 নম্বর অপশনটা কার্বনিক এনহাইড্রেস এনজাইম থাকে, এটাও ট্রু। ঠিক আছে, এই কারণে আমাদের যে ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড মিলে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, সেটা আবার কার্বনিক অ্যাসিডটা আবার ভেঙে গিয়ে আলাদা হয়ে যায়, এই জন্য এই যে এনজাইমের যে রিয়াকশনটা এটা আরবিসির ভিতরে হতে পারে। 3 নম্বর ছিল হ্যাভ এ রিজিড সেল ওয়াল। খেয়াল করেন হিউম্যান বডিতে তো সেল ওয়ালই থাকে না, তাই তো। হিউম্যান বডিতে কী থাকে, সেলের আউটার লেয়ারটার নাম প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, যেহেতু আমাদের সেল ওয়ালই থাকে না, সুতরাং এটার ফলস। হাফ লাইফ অফ 90 days, আমরা জানি আরবিসির নর্মাল লাইফ স্প্যান 120
ডেজ, অর্থাৎ এইটার অপশনটা হচ্ছে ফলস। 4 নম্বর ছিল ওভাল বাইকনকেভ ডিস্ক শেপ, এই অপশনটাও ফলস, কারণ আমরা জানি নর্মাল আরবিসি দেখতে কেমন, আরবিটা দেখতে রাউন্ডেড এবং বাইকনকেভ, ঠিক আছে, দুই দিকটা ভিতরে চাপানো থাকে, বাইকনকেভ শেপ। এই জন্য হচ্ছে অপশনটার অ্যান্সার হচ্ছে এইটা। 5 নম্বর কোয়েশ্চেন ছিল হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি মে কজ, কী কী হতে পারে আরএইচ ইনকম্প্যাটিবিলিটির জন্য। অপশন ছিল ইকটেরাস গ্রাভিস নিওনেটারাম, মালবেরি মোলার্স, কার্নিকটেরাস, অপথালমিয়া নিওনেটারাম এবং হাইড্রোস ফিটালিস। খেয়াল করে দেখেন বি অপশনে যে মালবেরি মোলার্স লেখা আছে, এটা আমরা কিসে পাই? এটা আমরা পাই হচ্ছে কনজেনিটাল সিফিলিসে, ঠিক আছে, কনজেনিটাল সিফিলিসে আমরা পাই হচ্ছে হাচিসন টিথ, মালবেরি মোলার্স এগুলো। অপশন ডিতে লেখা আছে দেখেন অপথালমিয়া নিওনেটারাম, অপথালমিয়া নিওনেটারাম আমরা কিসে পাই? এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে আমরা পাই, ঠিক আছে, তাহলে বি ফলস, ডিও ফলস। বাকি যে তিনটা এ, সি এবং ই, এই তিনটা হচ্ছে আরএইচ কম্প্যাটিবিলিটির একটা কমপ্লিকেশন, ঠিক আছে, ইকটেরাস গ্রাভিস নিওনেটারাম, কার্নিকটেরাস এবং সবচেয়ে সিভিয়ার হাইড্রোস ফিটালিস। কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা। আচ্ছা, এরপর আসেন অপশন ছিল যে ভিসকোসিটি অফ ব্লাড, এটা ক্ষেত্রে কোনটা কোনটা ট্রু। অপশন ছিল যে ভিসকোসিটি ইজ অ্যাফেক্টেড বাই প্লাজমা ইমিউনোগ্লোবুলিন কনসেন্ট্রেশন, হায়ার ভিসকোসিটি ইনক্রিজেস দ্য টার্বুলেন্স, লোয়ার ভিসকোসিটি লোয়ার্স পেরিফেরাল রেজিস্ট্যান্স, ভিসকোসিটি অফ হোল ব্লাড ইজ লোয়ার দ্যান প্লাজমা এবং ভিসকোসিটি ইনক্রিজেস হেমাটোক্রিট। আচ্ছা, ভিসকোসিটি বলতে আমরা কি বুঝি? ভিসকোসিটি আমরা বলতে বুঝি একটা ব্লাড কতখানি পরিমাণ আঠালো বা ঘন, তাই তো? তাহলে ভিসকোসিটি আমরা বলতে বুঝি একটা ব্লাড কতখানি ঘন বা আঠালো। তার মানে হচ্ছে দেখেন ভিসকোসিটি কী কী জিনিস দিয়ে আমরা ইনফ্লুয়েসড হয়। ভিসকোসিটি হচ্ছে যদি কোনো ব্লাডের ভিতরে প্লাজমা পরিমাণটা বা ফ্লুইড পোর্শনটা কমে যায় তাহলে ব্লাডের ভিসকোসিটি বাড়বে। যদি ব্লাডের মধ্যে আরবিসি পরিমাণ বাড়ে বা ইমিউনোগ্লোবুলিন পরিমাণ বা প্লাজমা প্রোটিনের পরিমাণ বাড়ে, অর্থাৎ ফর্মড এলিমেন্টস বা সেলুলার এলিমেন্টস এগুলো যদি বাড়ে, তাহলে আমাদের হচ্ছে ব্লাডটা ভিসকোসিটিটা বেশি বাড়বে, তাই তো? তাহলে প্রথম অপশনটা হচ্ছে ট্রু, যে ভিসকোসিটি ইজ অ্যাফেক্টেড বাই প্লাজমা ইমিউনোগ্লোবুলিন কনসেন্ট্রেশন। 2 নম্বর হচ্ছে হায়ার ভিসকোসিটি ইনক্রিজেস টার্বুলেন্স, যদি একটা ব্লাড ঘন বেশি হয় তাহলে তার মধ্যে কি টার্বুলেন্স হবে? টার্বুলেন্স মানে হচ্ছে কি পাক খাওয়া, ঠিক আছে, একটা ঘন ব্লাডের মধ্যে কি পাক খাওয়াটা বেশি হবে নাকি যদি পাতলা পানির মধ্যে পাক খাবে বেশি, ঠিক আছে? যদি জিনিসটার ভিসকোসিটি কম তার মধ্যে টার্বুলেন্স হওয়ার পরিমাণটা অনেক বেশি থাকে, এই জন্য হচ্ছে বি অপশনটা হচ্ছে ফলস, যেহেতু ঘন ব্লাডের মধ্যে আপনি জিনিসটা সহজে কিন্তু নড়তে পারবে না, ঠিক আছে, সেজন্য হচ্ছে ওখানে পাক খাওয়ার পরিমাণ বা টার্বুলেন্স হওয়ার পরিমাণটাও কমে যাবে, এই জন্য বি অপশনটা ফলস, যে হায়ার ভিসকোসিটি কারেক্ট অপশনটা হবে হায়ার ভিসকোসিটি যদি হয় তাহলে হচ্ছে টার্বুলেন্সটা লো থাকবে, ঠিক আছে, এই জন্য বি হচ্ছে ফলস। সি অপশন হচ্ছে লোয়ার ভিসকোসিটি লোয়ার পেরিফেরাল রেজিস্ট্যান্স, এই অপশনটা আগের মতোই, যদি ব্লাডটা ঘন থাকে তাহলে কী হবে, সেটা ফ্লো হওয়ার যে প্রবণতা সেটা কম থাকবে, অর্থাৎ রেজিস্ট্যান্স টু ফ্লো এটা বেশি হবে, ঠিক আছে, রেজিস্ট্যান্সটা বাড়বে, যে জিনিসটা যত বেশি ঘন সে ফ্লো করার সময় বেশি পরিমাণ রেজিস্ট্যান্স দিবে, এটা হচ্ছে কথা, যে লোয়ার ভিসকোসিটি লোয়ার পেরিফেরাল রেজিস্ট্যান্স, এই কারণে হচ্ছে অপশনটা ট্রু, যে যদি ভিসকোসিটি বেশি থাকে তাহলে কী হবে, রেজিস্ট্যান্স টু ফ্লো বেশি হবে। হায়ার ভিসকোসিটি মিনস হায়ার পেরিফেরাল রেজিস্ট্যান্স, লোয়ার ভিসকোসিটি মিনস লোয়ার পেরিফেরাল রেজিস্ট্যান্স, এই জন্য সি অপশনটা হচ্ছে ট্রু। 4 নম্বর অপশন ছিল ভিসকোসিটি অফ হোল ব্লাড ইজ লোয়ার দ্যান প্লাজমা, এটা দেখেই বোঝা যাচ্ছে প্লাজমাতে কী আছে, প্লাজমাতে কোনো সেলুলার এলিমেন্টস নাই, প্লাজমা ইজ জাস্ট ফ্লুইড, তাহলে ফ্লুইডের ভিসকোসিটি কম, যেটার মধ্যে হোল ব্লাডের মধ্যে আরবিসি আছে, ডাব্লিউবিসি আছে, প্লাটলেট আছে, প্লাজমা প্রোটিনস আছে, এই জিনিসটা বেশি ঘন অবশ্যই হবে, হোল ব্লাড ইজ মোর থিক বা মোর ডেন্সার দ্যান অনলি প্লাজমা, এই জন্য হচ্ছে ভিসকোসিটি অফ হোল ব্লাডটাও বেশি থাকবে, এই জন্য অপশন ডিটা হচ্ছে ফলস। 5 নম্বর যে অপশনটা ছিল ভিসকোসিটি ইনক্রিজেস হেমাটোক্রিট, এই অপশনটা ফলস, এটা হচ্ছে উল্টা করে দেওয়া হয়েছে কথাটা, ঠিক আছে, অ্যাকচুয়ালি অ্যান্সারটা হচ্ছে হেমাটোক্রিট ইনক্রিজেস ভিসকোসিটি, কথাটা কারেক্ট, এই কথাটা কারেক্ট, যদি হেমাটোক্রিট যদি বাড়ে তাহলে ভিসকোসিটিও বাড়বে, ভিসকোসিটি হেমাটোক্রিটকে এফেক্ট করে না, হেমাটোক্রিটটা হচ্ছে ভিসকোসিটিকে এফেক্ট করে, ঠিক আছে, এই জন্য হচ্ছে হেমাটোক্রিট ইনক্রিজেস ভিসকোসিটি, এই কথাটা হচ্ছে কারেক্ট, অপশন ছিল অ্যান্সার হচ্ছে এইটা। আচ্ছা, এরপর ছিল হচ্ছে ক্লটিং ফ্যাক্টর দ্যাট আর প্রডিউস ফ্রম লিভার, অপশন ছিল হচ্ছে ফ্যাক্টর 2, 4, 6, 9, 10। খেয়াল করে দেখেন 2 নম্বর অপশন লেখা ছিল ফ্যাক্টর 4, ফ্যাক্টর 4 কী জিনিস, ফ্যাক্টর 4 হচ্ছে ক্যালসিয়াম, তো এইটা তো লিভার থেকে আসার প্রশ্নই আসে না যেহেতু আয়ন। সি অপশন ছিল হচ্ছে ফ্যাক্টর 6, হিউম্যান বডিতে তো ফ্যাক্টর 6 নাই, তাই না, ফ্যাক্টর 6 কি আছে হিউম্যান বডিতে, নাই, তাহলে বি এবং সি হচ্ছে ফলস, বাকি ফ্যাক্টর 2 অর্থাৎ হচ্ছে প্রথম মিন, ফ্যাক্টর 9 এবং ফ্যাক্টর 10 এই তিনটা অপশন হচ্ছে ট্রু, এগুলো হচ্ছে লিভার থেকে আসে, ঠিক আছে। এই যখন আপনারা ক্লটিং ফ্যাক্টরটা পড়বেন ভাগ করে পড়বেন যে কোন কোন ফ্যাক্টর লিভার থেকে আসে, কোনটা প্রাইমারি ক্লটিং ফ্যাক্টর,
কোনটা কোনটা আমাদের ইন্ট্রিনসিক পাথওয়েতে লাগে, কোনটা কোনটা এক্সট্রিনসিক পাথওয়েতে লাগে, আর কোন কোন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলে পিটি বাড়ে, কোন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলে এপিটিটি বাড়ে। এইভাবে ভাগ ভাগ করে পড়বেন, পরীক্ষার প্রশ্ন কিন্তু এভাবে আসে যে কোনটার ক্ষেত্রে পিটি বাড়বে, কোনটার ক্ষেত্রে এপিটিটি বাড়বে, এভাবে। এরপরে দেখেন প্রশ্ন ছিল অ্যান্টি থ্রোম্বোটিক ফ্যাক্টর অফ ব্লাড, অর্থাৎ ব্লাড যে আমাদের শরীরের মধ্যে ফ্লো হচ্ছে, থ্রোম্বাস ফর্ম করছে না নর্মালি, কেন করতেছে? এটা হচ্ছে অ্যান্টি থ্রোম্বোটিক কিছু ফ্যাক্টর আছে বডিতে, এটার কারণে, ঠিক আছে। তো সেই ফ্যাক্টরগুলো কী কী সেটা জানতে চাওয়া হয়েছে, যে থ্রোম্বোক্সান A2, প্রোস্টাসাইক্লিন, প্রোটিন S, টিপিএ এবং ভন উইলিয়াম ফ্যাক্টর, ঠিক আছে। এর মধ্যে খেয়াল করে দেখেন থ্রোম্বোক্সান A2টা হচ্ছে আমাদের একটা প্রোথ্রোম্বোটিক ফ্যাক্টর, প্রোস্টাসাইক্লিন, প্রোটিন S, টিপিএ, এই তিনটা হচ্ছে আমাদের অ্যান্টিথ্রোম্বোটিক, এরা হচ্ছে আমাদের থ্রোম্বাস ফর্ম করতে বাধা দেয়। আর ভন উইলিয়াম ফ্যাক্টরটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লটিং ফ্যাক্টরের মতো কাজ করে, এটা হচ্ছে আমাদের ব্লাডকে ক্লট হতে হেল্প করে, ঠিক আছে। এই জন্য হচ্ছে অপশন হচ্ছে এইটা, প্রথমটা ফলস, পরেরটা ফলস, মাঝখানে তিনটা হচ্ছে ট্রু। দেখেন প্রশ্ন এইটা খেয়াল করে দেখেন যে আমাদের প্রোথ্রোম্বোটিক বা থ্রোম্বোটিক ফ্যাক্টর কোনগুলো, সেগুলো অপশন হচ্ছে এগুলা, আর যেটা হচ্ছে অ্যান্টি থ্রোম্বোটিক ফ্যাক্টর সেটা অপশন হচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন অপশন ছিল হচ্ছে ফিটাল হিমোগ্লোবিনের ক্ষেত্রে কোন কোন অপশন ট্রু। অপশন ছিল হচ্ছে স্টার্টস টু ডেভেলপ ইন 3rd month অফ জেস্টেশন, স্ট্রাকচারটা হচ্ছে α2 γ2, এটা অক্সিজেনের সাথে লেস স্ট্রংলি বাইন্ড করে, হায়ার P52 ভ্যালু, হায়ার P50 ভ্যালু, এবং হচ্ছে শিফট দ্য অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ টু দ্য রাইট, ঠিক আছে। আমরা কি জানি, প্রথম অপশনটা ট্রু, যেটা 3rd month শুরু হয়, স্ট্রাকচারটা α2 যেটা কারেকশন দেওয়া আছে এটাই, বাইন্ডস অক্সিজেন লেস স্ট্রংলি। আমরা জানি হচ্ছে হিমোগ্লোবিন, যে ফিটাল হিমোগ্লোবিন, এটার হচ্ছে অক্সিজেনের প্রতি বাইন্ড করার অ্যাফিনিটিটা অনেক বেশি, ঠিক আছে। যেহেতু বেশি, তার মানে হচ্ছে এটা অল্প অক্সিজেনেই তাড়াতাড়ি স্যাচুরেশন হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে তার P50 ভ্যালুটা লো থাকবে, ঠিক আছে। P50 ভ্যালু মানে কি? P50 ভ্যালু মানে হচ্ছে যে পরিমাণ অক্সিজেন কনসেন্ট্রেশন থাকলে 50% অফ দ্য হিমোগ্লোবিন অক্সিজেন দ্বারা স্যাচুরেশন হয়ে যেতে পারে, সেটাই হচ্ছে আমাদের P50 ভ্যালু। এটা আমরা পড়েছিলাম হচ্ছে রেসপিরেটরি চ্যাপ্টারে, ঠিক আছে। যে P50 মানে হচ্ছে যে পরিমাণ অক্সিজেন কনসেন্ট্রেশন থাকলে আমাদের 50% হিমোগ্লোবিন অক্সিজেন দিয়ে স্যাচুরেটেড হয়ে যায়, সেটা হচ্ছে P50। তাহলে যেহেতু অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিন F এর অ্যাফিনিটি বেশি, দ্রুত বাইন্ড করে, এই কারণে ব্লাডে অল্প অক্সিজেন থাকা অবস্থাতেই সে তাড়াতাড়ি বেশি স্যাচুরেশন হয়ে যায়। এই জন্য অল্প অক্সিজেন অর্থাৎ লো P50 ভ্যালুতেই তার স্যাচুরেশন চলে আসছে, এই জন্য এটা হচ্ছে ফলস, এটাও ফলস, এটাও ফলস। অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা রাইটে শিফট, আমরা কি এটা কি রাইটে শিফট করে? না, আমরা এটাও রেসপিরেটরি চ্যাপ্টারে আমরা পড়েছি যে ফিটাল হিমোগ্লোবিনটা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভকে লেফটে শিফট করে, সুতরাং অপশন হচ্ছে এইটা। প্রথম দুইটা ট্রু, বাকি তিনটা হচ্ছে ফলস। এখন আসেন চেঞ্জেস ডিউরিং ইরাথ্রোপয়েসিস, এই কোশ্চেনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভালো করে পড়বেন। যে যখন ইরাথ্রোপয়েসিস হচ্ছে আরবিসি ফর্মেশনের যে স্টেপগুলো পার হচ্ছে, সেই স্টেপগুলো হওয়ার সময় কী কী চেঞ্জ হয়। প্রথম অপশন হচ্ছে ইনক্রিজ ইন সেল সাইজ, 2 নম্বর হচ্ছে ইনক্রিজ কন্ডেনসেশন, 3 নম্বর হচ্ছে পিকনোসিস অফ নিউক্লিয়াস, 4 নম্বর হচ্ছে অ্যাকুমুলেশন অফ হিমোগ্লোবিন স্টার্টস ইন দ্য বেসোফিল ইরাথ্রোব্লাস্ট, 5 নম্বর ছিল চেঞ্জ অফ স্টেইনিং রিয়াকশন অফ সাইটোপ্লাজম ফ্রম ইওসিনোফিলিক টু বেসোফিলিক, ঠিক আছে। অপশন দেখেন, আমরা কি জানি যে যখন ইরাথ্রোপয়েসিস হয় তখন কি কি চেঞ্জ হয়, 4টা মেইন চেঞ্জ বলেছিলাম আমরা পরীক্ষার সময় ডিসকাশনের সময়। দেখেন কি কি চেঞ্জ হয়, সেল সাইজটা ছোট হয়ে আসে, কন্ডেনসেশন হয় এবং আলটিমেটলি পিকনোসিস হয়, হিমোগ্লোবিন স্টার্টস টু অ্যাপিয়ার এবং হচ্ছে কালারটা চেঞ্জ হতে থাকে, বেসোফিলিক থেকে ইওসিনোফিলিক হতে থাকে। এই 4টা অপশন হচ্ছে কারেক্ট, ঠিক আছে। আমাদের এরপরের প্রশ্ন ছিল আর্লি কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, এই প্রশ্নটা একটু ট্রিকি কোশ্চেন, ঠিক আছে। আমরা জানি ব্লাড ট্রান্সফিউশন দিলে 2 রকম রিয়াকশন হতে পারে, একটা আর্লি কমপ্লিকেশন, একটা হচ্ছে লেট কমপ্লিকেশন। অপশনগুলো ছিল যে ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ, সার্কুলেটরি ওভারলোড, ট্রান্সমিশন অফ ইনফেকশন, আয়রন ওভারলোড এবং সাইট্রেট টক্সিসিটি, ঠিক আছে। এখানে একটা জিনিস একটু বোঝার আছে যে এই প্রশ্নটা করা হয়েছে হচ্ছে আপনার যে হফব্র্যান্ড যে বইটা আছে হেমাটোলজি, সেই বইতে একটা ছক দেওয়া আছে, আপনাদেরকে আমি ছকটা একটু দেখাই। দেখেন এই ছক থেকে প্রশ্ন করা হয়েছে, এখানে দেখেন লেট কমপ্লিকেশনের মধ্যে কী কী দেওয়া আছে, ট্রান্সমিশন অফ ইনফেকশন, ট্রান্সফিউশনাল আয়রন ওভারলোড, ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ, ঠিক আছে। এইটা খেয়াল করবেন। এখন আসেন আমরা এই প্রশ্নটাতে ফিরে আসি, যে গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ, সার্কুলেটরি ওভারলোড, ইনফেকশন ট্রান্সমিশন, আয়রন ওভারলোড, সাইট্রেট টক্সিসিটি, ঠিক আছে। সাইট্রেট টক্সিসিটিটা ট্রু, সার্কুলেটরি ওভারলোড এটাও ট্রু, কারণ এই দুটো হচ্ছে আর্লিতে চেঞ্জ হয়। বাকি যে গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ এটা হচ্ছে লেট চেঞ্জ,
ট্রান্সমিশন অফ ইনফেকশন এটাও লেট চেঞ্জ, আয়রন ওভারলোড এটা হচ্ছে লেট চেঞ্জ। ঠিক আছে, এখানে খেয়াল করবেন, এটা যে বোঝার জিনিস যেটা খেয়াল করেন যে যদি কাউকে ব্লাড বেশি বেশি দেওয়া হঠাৎ করে, তাহলে তার সাইট্রেটটা হঠাৎ করে বেশি বেশি ব্লাডে চলে আসবে এবং তার সাইট্রেটের জন্য টক্সিসিটি হবে। এটা হচ্ছে আর্লি। আয়রন ওভারলোড হইতে হলে তাকে মাসের পর মাস বেশি বেশি পরিমাণে ব্লাড ট্রান্সফিউশন করতেই থাকতে হবে। যেমনটা হয় হচ্ছে থ্যালাসেমিয়া বাচ্চাদের ক্ষেত্রে, তারা বছর পর বছর ব্লাড ট্রান্সফিউশন নেয় দেখে তাদের আলটিমেটলি আয়রন ওভারলোড তৈরি হয়। এটা হচ্ছে লেট। ঠিক আছে, কমপ্লিকেশন। 3 নম্বর হচ্ছে ট্রান্সফিউশন অফ ইনফেকশন। এখন মনে হতে পারে যে ইনফেকশনটা তো ব্লাড ট্রান্সফিউশন করার সাথে সাথে হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ইনফেকশনটার যে ব্যাকটেরিয়া বা ভাইরাস সেটা যদিও তখনই ট্রান্সমিশন হয়ে যাচ্ছে, কিন্তু এটা যে ম্যানিফেস্টেশনটা এটা কিন্তু সাথে সাথে হয় না। 7 দিন পর বা 5 দিন, 7 দিন, 10 দিন, অনেক সময় 1 মাস পরে হতে পারে। যেমন HIV, হেপাটাইটিস বি, এদের যে ম্যানিফেস্টেশনটা, এই ম্যানিফেস্টেশনটা কিন্তু অনেক পরে হয়, মাসের পর মাস বা বছরের পর তাদের যে ফিচারটা সেটা আসে। এই কারণে ট্রান্সমিশন অফ ইনফেকশন এই অপশনটা হচ্ছে লেট কমপ্লিকেশন। সার্কুলেটরি ওভারলোড হচ্ছে একটা পেশেন্টকে যদি হঠাৎ করে বেশি পরিমাণে ব্লাড দেওয়া হয় তাহলে কী হবে, তার বেশি পরিমাণে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে তার সার্কুলেটরি ওভারলোড হবে। এই কারণে এটা হচ্ছে আর্লি চেঞ্জ। আর ট্রান্সমিশন অ্যাসোসিয়েটেড গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ, এটা যেহেতু ইমিউন মেডিটেড রিয়াকশন, এটা হইতে অ্যান্টিবডি ডেভেলপ করতে সময় বেশি লাগে, এই কারণে হচ্ছে এটা লেট কমপ্লিকেশন। ঠিক আছে, তাহলে ট্রু হচ্ছে সার্কুলেটরি ওভারলোড এবং সাইটোটক্সিসিটি, এই দুটো হচ্ছে ট্রু আর্লি চেঞ্জ। বাকি 3টা যেটা দেওয়া আছে এ এবং সি এবং ডি, এই 3টা হচ্ছে লেট চেঞ্জ। অপশনটা খুব ভালো মতো খেয়াল করেন, এটা হচ্ছে আপনাদের হবব্রেন বই থেকে দেওয়া, হবব্রেন বইয়ের ছবি ছকটা দেওয়া আছে, এখান থেকে প্রশ্নটা করা। ঠিক আছে, খেয়াল করে নিন। এখন পরীক্ষা প্রশ্ন ছিল হচ্ছে ইফ ব্লাড ইজ স্টোরড ফর লং টাইম কী কী চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা জানি ব্লাডকে যদি আমরা অনেকক্ষণ ধরে স্টোর করে রাখি তাহলে কী হবে, ব্লাডের যে পিএইচ এটা কমে যাবে, অর্থাৎ ব্লাডটা অ্যাসিডিক হয়ে যাবে, ব্লাডের যে গ্লুকোজ ছিল এটাও কমে যাবে, ব্লাডের যে ল্যাকটেট পরিমাণ ছিল ল্যাকটেটটা বাড়বে, কারণ মেটাবলিজম হয়ে ল্যাকটেটটা বাড়বে, অক্সিজেন পরিমাণটা কমে আসবে। তাহলে অপশনটা যেটা বললাম এখান থেকে মিলাই দেখেন কী কী অপশন দেওয়া ছিল, পিএইচ, 2,3-DPG, ল্যাকটিক অ্যাসিড, প্লাজমা পটাশিয়াম এবং গ্লুকোজ। প্রথম দুইটা ট্রু, গ্লুকোজটা ট্রু, ল্যাকটিক অ্যাসিড এবং প্লাজমা পটাশিয়াম এটা বেড়ে যায়, এই জন্য হচ্ছে এই দুটো হচ্ছে ফলস। ঠিক আছে, পরীক্ষা অপশন চাইছিল কী কী জিনিস কমে যায়। আচ্ছা, এরপরে দেখেন ফিচার্স অফ ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। এইটা একদম ডেভিডসনের একটা বক্স আছে, সেই বক্স থেকে প্রশ্নটা করা যে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হলে কী কী চেঞ্জ হয়। হিমোগ্লোবিন ইউরিয়া, হিমোসিডেরেন ইউরিয়া, লো ইউরিনারি ইউরোবিলিনোজেন, হিমোগ্লোবিনেমিয়া এবং হচ্ছে মিথ হিমো অ্যালবুমিন ইউরিয়া। ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে এটা যে হিমোগ্লোবিন ইউরিয়া হয়, হিমোসিডেরেন ইউরিয়া হয়, ইউরিনারি ইউরোবিলিনোজেন লেভেলটা হাই হয়ে যায়, হিমোগ্লোবিনেমিয়া হয় এবং হচ্ছে মিথ অ্যালবুমিনেমিয়া হয়। ঠিক আছে, এই ডেভিডসনের বক্স আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, যখন একটা এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস হয় তখন সেই যে হিমোগ্লোবিনটা বের হয়ে আসে ফ্রি হিমোগ্লোবিন হুইচ ইজ টক্সিক ফর দ্য বডি, এই টক্সিক ফ্রি হিমোগ্লোবিনকে বাইন্ড করার জন্য বা বডি থেকে এক্সট্রিট করার জন্য যে মেকানিজমগুলো আলটিমেটলি কাজ করে, সেই মেকানিজমে স্টেপ বাই স্টেপ যেগুলো চেঞ্জগুলো হয়, সেই চেঞ্জগুলো থেকে হচ্ছে এই পরীক্ষায় প্রশ্নটা করা। ঠিক আছে, যে কী কী চেঞ্জ হয়। পরীক্ষায় প্রশ্নটা আসছে হচ্ছে এখান থেকে, ডেভিডসনের যে বক্সটা দেওয়া হচ্ছে এখান থেকে। ঠিক আছে, এটা এখন আসেন যে হুইচ ভ্যাকসিনেশন শুড বি ডান বিফোর স্প্লিনেক্টমি। আমরা স্প্লিনেক্টমি কেন করি? স্প্লিনেক্টমি করার একটা কমন ইন্ডিকেশন হচ্ছে যে যদি একটা পেশেন্টের থ্যালাসেমিয়া থাকে, থ্যালাসেমিয়া বাচ্চাদের যে স্প্লিনটা অনেক বড় হয়ে যায়, যখন ডিসকমফোর্ট তৈরি করে তখন আমরা স্প্লিনেক্টমি করি। তাছাড়া অন্য কিছু করা আছে, যেমন স্প্লিনে যদি রাপচার হয়ে যায় স্প্লিন, সেক্ষেত্রে আমরা করতে পারি। তো যখন একটা পেশেন্টের স্প্লিনেক্টমি করা হয়, স্প্লিন হচ্ছে আমাদের বডির একটা ইমিউন সিস্টেমের একটা পার্ট। তো স্প্লিনকে যখন বডি থেকে কেটে ফেলে দেওয়া হয় তখন বডি ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায়। তো সেক্ষেত্রে তখন সেই আমাদের বডিতে যেগুলো ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া আছে, সেই ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে। এই কারণে যখন একটা পেশেন্টকে স্প্লিনেক্টমি করা হবে তার আগে কিছু যে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াগুলো আছে, সেই ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার এগেনস্টে তাকে ভ্যাকসিন দিতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা কী করি, মেনিঙ্গোকক্কাস, নিউমোকক্কাস এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি, এই 3টার এগেনস্টে আমরা তাকে ভ্যাকসিন দিই। সুতরাং এ, বি এবং ই হচ্ছে ট্রু, হেপাটাইটিস বি এবং হচ্ছে ডি, এই দুটো হচ্ছে ফলস। ঠিক আছে, এই 3টা হচ্ছে ট্রু। এরপর প্রশ্ন ছিল যে হিমোফিলিয়ার ট্রিটমেন্ট অপশন কী কী। ফ্যাক্টর 8 হোল ব্লাড ট্রান্সফিউশন, ক্রায়োপ্রেসিপিটেট, ডেসমোপ্রেসিন, স্প্লিনেক্টমি। ঠিক আছে, এক্ষেত্রে আপনি দেখবেন যে আমরা হিমোফিলিয়ার ট্রিটমেন্ট অপশন হচ্ছে 3টা। একটা হচ্ছে আমরা তাকে ফ্যাক্টর 8 দিতে পারি, ক্রায়োপ্রেসিপিটেট দিতে পারি এবং ডেসমোপ্রেসিন দিতে পারি। এই 3টা হচ্ছে আমাদের হিমোফিলিয়ার ট্রিটমেন্ট অপশন, আমরা ক্লাসে আমরা ডিসকাস করেছি। হোল ব্লাড ট্রান্সফিউশন আমরা দেই না, স্প্লিনেক্টমি ইজ নট এ ট্রিটমেন্ট অপশন ফর হিমোফিলিয়া। তাহলে আমাদের এ, সি এবং ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বাকি দুটো হচ্ছে ফলস।
এরপর প্রশ্ন ছিল নিউরোলজিক্যাল ফিচার্স অফ ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো মতো মনে রাখতে হবে। অপশন ছিল হচ্ছে ডেলিরিয়াম, অপটিক অ্যাট্রফি, ডিমিনিশড ভাইব্রেশন সেন্সেশন, এক্সাইটেড অ্যাঙ্কেল রিফ্লেক্স এবং অটোনমিক নিউরোপ্যাথি। খেয়াল করে দেখবেন, আমি বলছিলাম যে দুইটা নিউরোলজিক্যাল কমপ্লিকেশন অবশ্যই মনে রাখবেন, যেটা অ্যাটিপিক্যাল, সহজে মনে থাকতে চায় না। একটা হচ্ছে অপটিক অ্যাট্রফি আর একটা হচ্ছে ডিমেনশিয়া। ঠিক আছে, এখানে অপশন দেওয়া হচ্ছে ডেলিরিয়াম। ডেলিরিয়ামটা ফলস, কারণ এখানে হয় হচ্ছে ডিমেনশিয়া। ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হলে ডিমেনশিয়া হয়। 2 নম্বর অপশন ছিল অপটিক অ্যাট্রফি, এটা হচ্ছে ট্রু। ডিমিনিশড ভাইব্রেশন সেন্সেশন, এটা কারেক্ট, কারণ ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হলে যে কন্ডিশনটা হয় স্পাইনাল কর্ডে, সেটা আমরা জানি যে সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড। এক্ষেত্রে কী হয়, আমাদের যে স্পাইনাল কর্ডের ভিতরে পিছনের দিকে যে ডরসাল কলামটা থাকে, যে ডরসাল কলাম দিয়ে আমাদের পজিশন সেন্স এবং ভাইব্রেশন সেন্সটা ব্রেনে পৌঁছায়, সেটা লস হয়ে যায়। এই কারণে হচ্ছে তার ভাইব্রেশন সেন্সেশনটা লস হয়ে যায় বা ডিমিনিশড হয়ে যায়, এই জন্য হচ্ছে এটা ট্রু। 4 নম্বর অপশন ছিল এক্সাইটেড অ্যাঙ্কেল রিফ্লেক্স, এটা ফলস। ঠিক আছে, কারণ ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হলে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। পেরিফেরাল নিউরোপ্যাথি একটা ফিচার হচ্ছে লস অফ অ্যাঙ্কেল রিফ্লেক্স। ঠিক আছে, এই জন্য হচ্ছে অ্যাঙ্কেল রিফ্লেক্সটা লস হয়ে যায়। 5 নম্বর অপশন ছিল অটোনমিক নিউরোপ্যাথি, এটা হচ্ছে ট্রু অপশন। ঠিক আছে, এই প্রশ্নটা করা হয়েছে হচ্ছে ডেভিডসনের এই একটা বক্স আছে দেখেন, এই বক্সটা থেকে যে 4টা জিনিস হয়, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভে লেশন হয়, স্পাইনাল কর্ডে লেশন হয়, সেরিব্রামে লেশন হয় এবং হচ্ছে অটোনমিক লেশন তৈরি হয়। এটা আপনারা খুব ভালো মতো মুখস্থ রাখবেন, কারণ এখান থেকে প্রশ্ন পরীক্ষায় প্রায় আসে। ঠিক আছে, যে নিউরোলজিক্যাল ফিচার্স অফ ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। খেয়াল করে দেখবেন ডেভিডসনের 3টা বক্স দেওয়া আছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি রিলেটেড। অ্যাকচুয়ালি 4টা বক্স দেওয়া আছে, একটা হচ্ছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির ফিচার্স নিয়ে একটা বক্স দেওয়া আছে, নিউরোলজিক্যাল ফিচার্স নিয়ে একটা বক্স দেওয়া আছে, এবং একটা হচ্ছে হেমাটোলজিক্যাল কী কী চেঞ্জ হয় এটা নিয়ে একটা বক্স দেওয়া আছে। এই 3টা বক্স আপনার ডেভিডসন থেকে খুব ভালো মতো পড়ে নেবেন। সাইন সিমটম, ব্লাড পিকচারের বক্স এবং হচ্ছে নিউরোলজিক্যাল ফিচারের বক্স, এই 3টা বক্স আপনারা খুব ভালো মতো পড়বেন ডেভিডসন থেকে। এরপর প্রশ্ন ছিল যে ক্রায়োপ্রেসিপিটেটের ভিতরে কী কী থাকে। অপশন ছিল ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 10 এবং হচ্ছে ফ্যাক্টর 13। তো ক্রায়োপ্রেসিপিটেটের ভিতরে আমরা কী কী থাকে আমরা জানি, আমরা জানি ফিব্রিনোজেন থাকে। ঠিক আছে, তারপর থাকে হচ্ছে ফ্যাক্টর 8 থাকে, ফ্যাক্টর 13 থাকে এবং হচ্ছে ফাইব্রোনেকটিন থাকে, এই কটা থাকে। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার হচ্ছে এইটা, যে ফ্যাক্টর 8টা কারেক্ট, ফ্যাক্টর 13টা কারেক্ট, বাকিগুলো হচ্ছে ফলস। ঠিক আছে, ফিব্রিনোজেন, ফাইব্রোনেকটিন, ফ্যাক্টর 8 থাকে, ফ্যাক্টর 13 থাকে, আর অল্প পরিমাণে থাকে হচ্ছে ভন উইলবেন ফ্যাক্টর। এই 5টা জিনিস হচ্ছে ক্রায়োপ্রেসিপিটেটের কন্টেন্ট, এটা ভালো মতো মুখস্থ রাখবেন। দেখেন, এটা আমাদের লেকচার শিটের একটা ছবি, কী কী দেওয়া আছে দেখেন। কন্টেন্ট কী থাকে, ফ্যাক্টর 8 থাকে, ভন উইলবেন ফ্যাক্টর থাকে, ফিব্রিনোজেন থাকে, ফ্যাক্টর 13 থাকে এবং হচ্ছে ফাইব্রোনেকটিন থাকে। এগুলো হচ্ছে কারেক্ট আনসার। এখন আসেন ফিচার্স অফ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াটা কি, ওই আগের মতোই, যেটা আগের কোশ্চেন যেটা ছিল, যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে যখন ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয়, সেই কারণে যে অ্যানিমিয়াটা হয় সেটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আমরা প্রশ্নটা দিয়েছি হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্লিনিক্যাল ফিচার কী কী, ম্যালেজ, ব্রেথলেসনেস, ডিপ্রেশন, ডিলিউশন, ওয়েট লস। ঠিক আছে, এই অপশন যেগুলো দেওয়া আছে, এই অপশনটার ছবিটাও দেখেন, এটা ডেভিডসনের এই বক্সটা থেকে দেওয়া। ঠিক আছে, ডেভিডসনের 3টা বক্স বললাম, তার মধ্যে একটা বক্স হচ্ছে এইটা, যে কী কী সিমটম হয়, কী কী সাইন হয়। 90% ক্ষেত্রে পেশেন্টের ম্যালেজ থাকে, পেশেন্টের কিছু ব্রেথলেসনেস থাকে, ওয়েট লস থাকতে পারে, সোর মাউথ থাকে, গ্লসাইটিস থাকে, অ্যাঙ্গুলাচিলোসিস থাকে, এগুলো। আর পেশেন্টের পোর মেমোরি থাকে, যেটা আগে বলছিলাম, ডিপ্রেশন এবং হচ্ছে হ্যালুসিনেশন হয়। এই জিনিসটা মনে রাখবেন, খুব ভালো মতো মনে রাখবেন। সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই ওয়েট লস। এটা একটা অ্যাটিপিক্যাল জিনিস, যে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হলেও পেশেন্টের ওয়েট লস হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা আগে অপশনটা ফিরে আসি, যে ম্যালেজটা ট্রু, ব্রেথলেসনেসটা ট্রু, ডিপ্রেশনটা ট্রু এবং হচ্ছে ওয়েট লসটা ট্রু। পেশেন্টের ডিলিউশন হয় না, পেশেন্ট হচ্ছে হ্যালুসিনেশন হয়। দেখেন অপশনে লেখা আছে, পেশেন্টের বক্সে দেওয়া আছে হ্যালুসিনেশন। ডেভিডসনের এই বক্সটা খুব ভালো মতো আপনারা পড়বেন। দেখেন এরপর হচ্ছে ইফ এ পেশেন্ট উইথ হিমোলাইসিস, ইন এ পেশেন্ট অফ হিমোলাইসিস, ল্যাবরেটরি টেস্টে কী কী আমরা পাবো। ঠিক আছে, কোনো একটা পেশেন্টের যদি হিমোলাইসিস হয়, পেশেন্টটা একই রকম, যে হিমোলাইটিক বা হিমোলাইসিস হওয়া ব্লাডে আমরা কী কী জিনিস চেঞ্জ পাই। ঠিক আছে, কী কী চেঞ্জ পাই আমরা আগে জানি, যে পেশেন্টের পটাশিয়াম লেভেলটা কী হবে, পটাশিয়াম লেভেলটা বডি থেকে যেহেতু সেল থেকে বের হয়ে আসে, এই কারণে পটাশিয়ামটা বাড়বে। সোডিয়ামের সাথে সম্পর্ক নাই, হাই গ্লুকোজ এটা সম্পর্ক নাই, গ্লুকোজ বরং লো হয়ে যায় এবং হচ্ছে এলডিএসটা লো হয়ে যায়। এটা ফলস, কারণ হচ্ছে আমরা জানি আরবিসি যখন লাইসিস হয় তখন সেখান থেকে এলডিএসটা বের হয়ে আসে, এই জন্য হচ্ছে অপশনটা ডিটা ফলস। আর যেটা লো হ্যাপ্টোগ্লোবিন, এটা ট্রু। কেন, আমরা আগে বলেছি যে যখন কোনো কারণে হিমোলাইসিস হয়, ব্লাড থেকে আরবিসির ভিতর থেকে হিমোগ্লোবিনটা বাইরে বের হয়ে আসে, ফ্রি হিমোগ্লোবিনটা টক্সিক, সেই টক্সিক হিমোগ্লোবিনকে নিউট্রালাইজ করার জন্য বডির যে ডিফেন্স মেকানিজমগুলো কাজ করে, হ্যাপ্টোগ্লোবিন, হিমোপেক্সিন, সেটার মধ্যে একটা হচ্ছে দেখেন এই হ্যাপ্টোগ্লোবিন। সেই জন্য হচ্ছে হ্যাপ্টোগ্লোবিনটা যখন বেশি বেশি পরিমাণে ফ্রি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, তখন আমাদের শরীরে হ্যাপ্টোগ্লোবিনের পরিমাণটা কমে যায়।
ঠিক আছে, এটা ডেভিডসনের একটা টপিক দেওয়া আছে, দেখবেন ওখানে এক্সট্রাভাস্কুলার এবং ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, ওটার মধ্যে লেখা আছে যে কী কী মেকানিজমে কাজ করে। আমরা ডিটেলস এটা ক্লাসে আলোচনা করেছি। তো এখানে অপশনটা কারেক্ট অপশন হচ্ছে এখানে হচ্ছে পটাশিয়ামটা বাড়ে এবং হচ্ছে হ্যাপ্টোগ্লোবিনটা কমে, এই দুটো হচ্ছে ট্রু, বাকি যে তিনটা এগুলো হচ্ছে ফলস। এরপরে আছে প্রশ্ন হচ্ছে যে বেজোফিলিক স্টিপলিং আর বিসিবিতে কোন কোন ক্ষেত্রে পাই। ঠিক আছে, বেজোফিলিক স্টিপলিং আমরা কোনটা পাই, এটা হচ্ছে ডেভিডসনের একটা বক্স থেকে দেওয়া ছবিটা, আপনাদের আমি বক্সটা দেখাই। দেখেন এই বক্সে দেখেন দেওয়া আছে যে বেজোফিলিক স্টিপলিং কোথায় কোথায় পাই, ডিসি হেমাটোপয়েসিস এবং হচ্ছে লেড পয়জনিং, এই দুটো ক্ষেত্রে আমরা ডিসি বেজোফিলিক স্টিপলিং পাই। এই বক্সটা যখন আপনার ডেভিডসন থেকে পড়বেন, এটা পড়ার সময় কিছু জিনিস আমি আপনাদেরকে ক্লাসে পড়তে বলেছিলাম, আবারও বলে দিই যে পোস্ট স্প্লিনেক্টমি করার পর, স্প্লিনেক্টমির পরে পেশেন্টের কী কী ব্লাডে কী কী চেঞ্জ আছে, সেই চেঞ্জগুলো খুব ভালো মতো পড়বেন, যে আমরা টার্গেট সেল পেতে পারি, স্ফেরোসাইটোসিস পেতে পারি এবং হচ্ছে হাওয়াইন জলি বডি পেতে পারি। এই তিনটা জিনিস ভালো মতো পড়বেন, যে স্প্লিনেক্টমি করার পর ব্লাডে কী কী চেঞ্জ হয় এটা পড়বেন, আর বেজোফিলিক স্টিপলিং আমরা কোথায় কোথায় পাই এই জিনিসগুলো ভালো মতো পড়বেন। আমাদের প্রশ্ন ছিল এটা যে কী কী জিনিস চেঞ্জ পেতে পারি, ডিসি হেমাটোপয়েসিস, মেগালোবাস্টিক অ্যানিমিয়া, লেড পয়জনিং, সায়ানাইড পয়জনিং এবং লিউকেমিয়া। এর মধ্যে হচ্ছে লেড পয়জনিংটা ট্রু এবং হচ্ছে ডিসি হেমাটোপয়েসিসটা হচ্ছে ট্রু অপশন। আচ্ছা, এরপর অপশন ছিল যে আমরা বোন ম্যারো অ্যাসপিরেশন কোন কোন ক্ষেত্রে করতে পারি। ঠিক আছে, বোন ম্যারো অপশন আমরা খুব ভালো মতো জানি কী কী ক্ষেত্রে আমরা করতে পারি, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিউকেমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এগুলো ক্ষেত্রে আমরা করি। সাথে সাথে কিছু ইনফেক্টিভ কজের ক্ষেত্রে করি, যেমন হচ্ছে কালাজ্বর, সেক্ষেত্রে আমরা করি। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বোঝা যাচ্ছে, যেটা মনে রাখা জিনিস সেটা হচ্ছে নিউম্যান পিক ডিজিজ, এটা হচ্ছে একটা স্টোরেজ ডিজিজ। এই স্টোরেজ ডিজিজের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় নিউম্যান পিক ডিজিজের ক্ষেত্রেও বোন ম্যারো অ্যাসপিরেশন করে আমরা দেখতে পারি, সেক্ষেত্রে আমরা ফোম সেল পাই। ঠিক আছে, মনে রাখবেন যে নিউম্যান পিক ডিজিজের ক্ষেত্রে আমরা বোন ম্যারো অ্যাসপিরেশনটা করতে পারি। এটা একটু ট্রিকি কোশ্চেন, মনে রাখবেন। তাহলে কালাজ্বরটা ট্রু, নিউম্যান পিক ডিজিজ ট্রু, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা ট্রু, বাকি দুইটা হচ্ছে বি এবং ডি হচ্ছে ফলস। এরপরে পরীক্ষা প্রশ্ন ছিল নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস কোথায় কোথায় পাই, অর্থাৎ নিউট্রোফিল কাউন্টটা কোথায় কোথায় বাড়ে। পরীক্ষা প্রশ্ন ছিল হচ্ছে অপশন ছিল স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট, ক্রনস ডিজিজ, হজকিন লিম্ফোমা, এন্টেরিক ফিভার, ম্যালেরিয়া। দেখেন খেয়াল করে দেখেন, আমরা জানি নিউট্রোফিল কাউন্ট কখন কখন বাড়ে, যখন কোনো কারণে বলতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন হচ্ছে আমরা নিউট্রোফিল কাউন্টটা বেশি বাড়ে, তাই তো। তো এখানে একটু ট্রিকি কোশ্চেন, যেমন ধরেন অপশন ডিতে এন্টেরিক ফিভার দেওয়া আছে। এন্টেরিক ফিভার আমরা জানি একটা ব্যাকটেরিয়া দেওয়া হয় সালমোনেলা, সেই হিসাবে ব্যাকটেরিয়া ইনফেকশন হওয়ার কারণে আমাদের কিন্তু নিউট্রোফিল কাউন্টটা বেশি হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না। নিউট্রোফিল কাউন্টটা এন্টেরিক ফিভারের ক্ষেত্রে লো হয়ে যায়, ঠিক আছে, নিউট্রোপেনিয়া হয়। 5 নম্বর অপশনটা যেটা ম্যালেরিয়ার ক্ষেত্রে নিউট্রোফিল কাউন্টটা কমে যায়, ঠিক আছে। এই দুটো হচ্ছে ফলস। প্রথম যে তিনটা এটা ট্রু। স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশনের ক্ষেত্রে নিউট্রোফিল কাউন্ট বাড়বে, এটা আমার বোঝা যাচ্ছে। ক্রনস ডিজিজ এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন, এক্ষেত্রে হচ্ছে আমাদের নিউট্রোফিল কাউন্টটা বাড়ে, এবং হজকিন লিম্ফোমা, এই লিম্ফোমার ক্ষেত্রে হচ্ছে নিউট্রোফিল কাউন্টটা বাড়ে। এটা একটু মনে রাখা জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে ডেভিডসনের এই একটা বক্স আছে, দেখেন 23.9 হেমাটোলজি চ্যাপ্টারের। এই বক্সে হচ্ছে নিউট্রোফিলিয়ার কজ, নিউট্রোপেনিয়ার কজ, লিম্ফোসাইটোসিসের কজ, লিম্ফোপেনিয়ার কজ, এগুলো অনেকগুলো কজ দেওয়া আছে। এখানে খেয়াল করে দেখবেন যে নিউট্রোপেনিয়া হয় কোথায়, ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার মধ্যে দেখেন সালমোনেলা এবং হচ্ছে প্রোটোজোয়ার মধ্যে ম্যালেরিয়া, এই ক্ষেত্রে হচ্ছে নিউট্রোপেনিয়া হয়। আর বাকি যেগুলো হচ্ছে নিউট্রোফিলিয়া, দেখেন ব্যাকটেরিয়াস বা ফাঙ্গাস, আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, লিম্ফোমা, এগুলো ক্ষেত্রে হচ্ছে আমাদের নিউট্রোফিল কাউন্টটা হাই হয়। এটা খুব ভালো মতো মনে রাখবেন। এখন আসেন প্যানসাইটোপেনিয়া কোথায় কোথায় আমরা পেতে পারি, ঠিক আছে। প্যানসাইটোপেনিয়া মানে কি? প্যানসাইটোপেনিয়া মানে হচ্ছে যেখানে যেখানে আমাদের আরবিসি কাউন্টটা কমে যাবে, যেখানে যেখানে আমাদের ডাব্লিউসি কাউন্ট কমে যাবে, এবং হচ্ছে আমাদের যেখানে যেখানে প্লাটেলেট কাউন্ট কমে যাবে। এইটাও কিন্তু ডেভিডসনের একটা বক্স দেওয়া আছে, যে কিছু অ্যাটিপিক্যাল অপশন দেওয়া আছে, মানে মেগালোবাস্টিক অ্যানিমিয়া, এইচআইভি বা এইডস, হাইপোস্প্লিনিজম, এসএলই, লিম্ফোমা, ঠিক আছে। দেখেন অপশন হচ্ছে এখানে মেগালোবাস্টিক অ্যানিমিয়াটা ট্রু, এইচআইভি বা এইডসটা ট্রু, এবং হচ্ছে এসএলই, এই তিনটা হচ্ছে ট্রু। হাইপোস্প্লিনিজমে প্যানসাইটোপেনিয়া হয় না, যদি এটা হাইপার স্প্লিনিজম হতো তাহলে প্যানসাইটোপেনিয়াটা ট্রু আসতো, ঠিক আছে। আর লিম্ফোমার ক্ষেত্রে অপশনটা হচ্ছে মেগালোবাস্টিক অ্যানিমিয়া, লিম্ফোমার ক্ষেত্রে হচ্ছে প্যানসাইটোপেনিয়া হতে পারে, ঠিক আছে। এই জন্য হচ্ছে কারেক্ট আনসার। দেখেন এটা হচ্ছে এই বক্স থেকে ছবিটা দেওয়া, প্যানসাইটোপেনিয়া কজের মধ্যে দেখেন লেখা আছে এই যে লিম্ফোমাটা ট্রু, মেগালোবাস্টিক অ্যানিমিয়া, এইচআইভি, হাইপার স্প্লিনিজম এবং হচ্ছে এসএলই। এই অপশনটা ভালো মতো মুখস্থ করবেন, এই বক্সটা, কারণ এই বক্সটা থেকে প্রশ্ন আসতে পারে পরীক্ষার ক্ষেত্রে। এরপর ছিল হচ্ছে মাইক্রোসাইটিক হাইপারকমিক অ্যানিমিয়া আমরা কোথায় পাই। এটা খুব ইজি একটা কোশ্চেন, যে আমরা জানি মাইক্রোসাইটিক হাইপারকমিক অ্যানিমিয়া আমরা কোথায় পাই। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে পেতে পারি, থ্যালাসেমিয়াতে পেতে পারি, সিডোরব্লাস্টিক অ্যানিমিয়াতে পেতে পারি। দেখেন এখানে কী কী অপশন দেওয়া আছে, সিডোরব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, পারনিশাস অ্যানিমিয়া, হাইপোথাইরয়েডিজম, অ্যালকোহলিজম। তাহলে খেয়াল করে দেখেন সিডোরব্লাস্টিক অ্যানিমিয়াতে এখানে ট্রু, বাকি যে অপশনগুলো আছে সবগুলো হচ্ছে ফলস।
কারণ পার্নিশিয়াস অ্যানিমিয়া হচ্ছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির কারণে হয়, সেখানে আমরা পাই হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। হাইপোথাইরয়েডিজম হলে আমরা পাই হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এবং অ্যালকোহলিজমের ক্ষেত্রে আমরা পেতে পারি হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, সুতরাং হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে ট্রু, বাকি সবগুলো হচ্ছে ফলস। আমাদের লাস্ট কোশ্চেন ছিল হচ্ছে যে কুমস টেস্ট কোন কোন ক্ষেত্রে আমরা পজিটিভ পেতে পারি। ঠিক আছে, অপশন ছিল হচ্ছে অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, হিমোফিলিয়া, হেরিডিটারি স্পেরোসাইটোসিস, এসএলই, এবং হচ্ছে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। তো আমরা জানি কুমস টেস্টটা হচ্ছে একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশন টু ডিটেক্ট দ্য অ্যান্টিবডি ইন দ্য ব্লাড। তো এখানে অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা এটা কুমস টেস্টটা পজিটিভ পাবো। বাকি হিমোফিলিয়া বা হেরিডিটারি স্পেরোসাইটোসিস এটার সাথে কুমস টেস্টের কোনো সম্পর্ক নাই। এসএলই যেহেতু একটা অটোইমিউন ডিজিজ, এক্ষেত্রে আমরা কুমস টেস্টটা পজিটিভ পেতে পারি। আর ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়ার ক্ষেত্রে অনেক সময় এই সিএলএল থেকে অনেক সময় অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া তৈরি হয়, সেসব ক্ষেত্রে আমরা কুমস টেস্টটা পজিটিভ পেতে পারি। ঠিক আছে, সেজন্য অপশন হচ্ছে এইটা। তো দেখেন এখন হচ্ছে ডেভিডসনের একটা বক্স দেওয়া আছে যে এই কুমস টেস্ট কোথায় কোথায় পজিটিভ হয়, কোন কোন ক্ষেত্রে নেগেটিভ হয়। এই বক্সটা আপনারা একটু পড়ে নেবেন যে অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন এবং ট্রান্সফিউশন রিয়াকশন, এখানে হচ্ছে কুমস টেস্টে ডিরেক্ট কুমস টেস্টটা পজিটিভ হয়। এটার পাশাপাশি আপনার ডেভিডসনে দেখবেন আরেকটা বক্স দেওয়া আছে যে ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া একটা বক্স দেওয়া আছে, যেখানে ওয়ারাম অ্যান্টিবডি, পোলার অ্যান্টিবডি, এটা একটা ডিফারেন্সিয়েট করে দেখানো আছে। সেই যে একটা ছক দেওয়া আছে, সেই ছকটা একটু ভালো মতো পড়ে নেবেন যে ওখানে কোনটার ক্ষেত্রে অ্যান্টিবডি পজিটিভ আসে, সেই সব ক্ষেত্রে কিন্তু আপনাদের এই ডিরেক্ট কুমস টেস্টটা পজিটিভ আসতে পারে। ঠিক আছে, তো এই ছিল আমাদের এই পরীক্ষার 25টা প্রশ্ন। সো থ্যাংক ইউ।